দর্শক, বিশ্ব জুড়ে ভয়াবহ রূপ ধারণ করেছে করোনা ভাইরাস। আর কোভিড-19 প্রতি মিনিটেই বাড়ছে মৃতের এই সংখ্যা। বাংলাদেশও বাদ যায়নি এর ভয়াল থাবা থেকে। গত 24 ঘন্টাতে 10 জন মানুষ প্রাণ হারিয়েছেন। করোনার সব খবর ও আপডেট এবং পরামর্শ নিয়ে আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেটে এই মুহূর্তে আপনাদের সঙ্গে রয়েছে আমি রুবায়েত হাসান। দর্শকে যেন মন খারাপ করা তথ্য, 24 ঘন্টায় আরও 7,000 প্রাণ কেড়ে নিয়েছে কোভিড-19। এ নিয়ে বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ছাড়িয়েছে 1,45,000। একদিনে নতুন করে সংক্রমিত হয়েছে রেকর্ড 94,000 মানুষ। মোট আক্রান্ত প্রায় 22 লাখ মানুষ। বৃহস্পতিবারও সর্বাধিক প্রাণহানি দেখেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মারা গেছেন 2100-র বেশি মানুষ। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা এখন 34,580 জন। আক্রান্ত 7.25 লাখ মানুষ। মহামারীর আরেক কেন্দ্র ইউরোপে এদিন মারা গেছেন প্রায় 4,000 মানুষ। শুধু যুক্তরাজ্য আর ফ্রান্সেই মৃত্যু হয়েছে 1600 মানুষের। কয়েকদিনের ধারাবাহিকতায় ইতালি, স্পেন, জার্মানিতে করোনার প্রকোপ অনেকটা কমলেও সংক্রমণ আর মৃত্যু লাফিয়ে লাফিয়ে বাড়ছে বেলজিয়ামে। এ পর্যন্ত ইউরোপের দেশগুলোতে ছোঁয়াচে কোভিড-19 প্রাণহানির সংখ্যা ছাড়িয়েছে 92,000। আক্রান্ত 10 লাখের বেশি মানুষ। মার্কিন যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আরও 7 জন প্রবাসী বাংলাদেশি। এ নিয়ে দেশটিতে এক মাসেই বাংলাদেশিদের প্রাণহানি বেড়ে দাঁড়ালো 153 জনে। বৃহস্পতিবার নিউ ইয়র্কেই মারা গেছেন 5 জন। তারা হলেন রৌফ আহমেদ, মোহাম্মদ আব্দুল হক উতুল, তাজুল ইসলাম, মোহাম্মদ রহমান এবং আবু তাহের। এছাড়া মিশিগানে মারা গেছেন দেওয়ান আব্দুল এবং ভার্জিনিয়ায় ফরিদুদ্দিন প্রাণ হারিয়েছেন। মারা যাওয়া ব্যক্তিদের সবার বয়সী 50 ঊর্ধ্ব। বাংলাদেশ সোসাইটির হিসাব অনুসারে এখন পর্যন্ত করোনা ভাইরাসে মারা যাওয়া প্রবাসীদের মধ্যে 139 জনই নিউ ইয়র্কের বাসিন্দা ছিলেন। বাকিরা মিশিগান, নিউ জার্সি, মেরিল্যান্ড এবং ভার্জিনিয়ায় থাকতেন। এখনও যুক্তরাষ্ট্রের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন অনেক প্রবাসী বাংলাদেশি। দর্শক, এই মুহূর্তে একটু সরাসরি মার্কিন যুক্তরাষ্ট্রেই যেতে চাই। সেখান থেকে আমার সঙ্গে যুক্ত হয়েছেন দেশটিতে কর্মরত বাংলাদেশি চিকিৎসক শেখ হাসান। ডক্টর হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন করোনা আপডেটে। বলা হচ্ছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের হাসপাতালের নতুন রোগীর সংখ্যা একটু একটু করে কমতে শুরু করেছে। তাও প্রতিদিন করে 2000-এর বেশি মানুষের প্রাণহানি দেখছে এই দেশটি। সেখানকার চিকিৎসা ব্যবস্থা উন্নত, কিন্তু বিপুল সংখ্যক রোগীর যথাযথ চিকিৎসা কতটা নিশ্চিত করতে পারছে মার্কিন যুক্তরাষ্ট্রের হাসপাতালগুলো? সেটা ঠিক, কারণ আপনারা জানেন নিউ ইয়র্ক হচ্ছে করোনা আক্রমণের এপিসেন্টার। এখন এর কারণ হচ্ছে নিউ ইয়র্ক হচ্ছে একটা মেগা সিটি। এখানে 8 মিলিয়ন পিপল বসবাস করেন। এটা বিশাল ঘনবসতিপূর্ণ সিটি। এখানে প্রায় 27,000 লোক প্রতি স্কোয়ার মাইলে বসবাস করে। করোনা ভাইরাস আসলে খুবই ছোঁয়াচে রোগ। সো একজন লোক ছোঁয়াচে করোনা ভাইরাস আক্রান্ত হলে আরেকজনের কাছে এটা যায়। তো নিউ ইয়র্ক এত বেশি ঘনবসতিপূর্ণ সিটি হবার কারণেই করোনা ভাইরাস এখানে বেশি ছড়িয়ে পড়ছে। এছাড়া এখানে এখন বেশি পরিমাণে টেস্টিং করা হচ্ছে। এখানে নিউ ইয়র্কে এখন 28টা সরকারি বেসরকারি ল্যাবে করোনা ভাইরাস টেস্টিং হচ্ছে। তাতে করে আরো নতুন করে করোনা ভাইরাস ডিটেকশন হচ্ছে। এই নিউ ইয়র্ক স্টেটে এই পর্যন্ত 1 লক্ষ লোকের করোনা ভাইরাস টেস্ট করা হয়েছে, যা সমগ্র দেশের 25% টেস্টিং এর সমান। সে কারণে আমরা আরো বেশি করোনা ভাইরাস আক্রান্ত রোগীর কথা শুনতে পাচ্ছি। না, কিন্তু ডক্টর হাসান, একটু জানতে চাই যে ধাপে ধাপে তো লকডাউন শিথিলের উপর বারবার জোর দিচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে বর্ধিত পরিসরে স্বাস্থ্য পরীক্ষার কথা বলা হলেও নতুন মাত্রায় করোনা বিস্তারের ঝুঁকি থাকছে কিনা দেশটিতে? এবং ডোনাল্ড ট্রাম্প আসলে ইকোনমিক ইমপ্রুভমেন্টের কথা চিন্তা করে এই লকডাউনকে শিথিল করার কথা ভাবছে, কিন্তু নিউ ইয়র্কের গভর্নর এবং এর আশেপাশের 7টা গভর্নর তারা কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সাথে একমত নয়। তারা বুঝতে পারছে যে এখন যদি এটা শিথিল করা হয়, করোনা ভাইরাস আরো বেশি ছড়িয়ে পড়বে। ইভেন কোনো দেশে করোনা ভাইরাসের সেকেন্ড ওয়েভ দেখা গেছে। সে কারণে নিউ ইয়র্কের গভর্নর এখনো শিথিল করার পক্ষে নয়, তবে ফেডারেল গভর্নমেন্ট শিথিল করার পক্ষে 3টা ধাপ এ পর্যন্ত প্রেসক্রাইব করেছে, কিন্তু এটা ফলো করা হবে কিনা সেটা দেখার বিষয়।
ডক্টর হাসান, সবশেষ আপনার কাছে জানতে চাই যে প্রতিদিনই এই উন্নত দেশটিতে প্রবাসী বাংলাদেশিদের মৃত্যুর তালিকাও দীর্ঘ হচ্ছে। যুক্তরাষ্ট্রের অভিজ্ঞতার আলোকে বাংলাদেশের সংক্রমণ আর প্রাণহানি ঠেকানোর সম্ভাব্য ব্যবস্থা কি নেওয়া যেতে পারে বলে আপনি মনে করছেন? করোনা ভাইরাস আগেই বলেছি খুবই সংক্রামক ব্যাধি। সো বেসিক্যালি কেস কন্ট্রোল করতে হবে, সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করতে হবে, এবং কেস কন্ট্রোল করতে গিয়ে আমাদের দেশের চিকিৎসকদের, আমেরিকাতেও চিকিৎসকেরা পিপিইর অভাবে এই রোগ আরো বেশি বিস্তার লাভ করেছে, এবং ফ্রন্ট লাইনের যারা আছে তারা অনেকেই মারা গেছে। এ পর্যন্ত নিউ ইয়র্কে 5 জন ডাক্তার মারা গেছে যে করোনা ভাইরাস চিকিৎসা করতে গিয়ে। সো এক্ষেত্রে নতুন কেস যাতে আর বিস্তার না লাভ করে সেই জন্য পিপিই সর্বস্তরে অ্যাভেলেবল থাকতে হবে, এবং আরো বেশি পরিমাণে লোকের স্ক্রিনিং করা দরকার যাতে কেস একজন ইনফেক্টেড পারসন তার অজান্তে আরো বেশি লোককে ইনফেক্টেড না করে। সেই জন্য যত বেশি টেস্ট করা হবে। শেখ হাসান, আপনিও সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আপনি আমাকে সময় দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দর্শক, যুক্তরাষ্ট্রে করোনা মহামারী পরিস্থিতির উন্নতি না হলেও অর্থনীতি সচল রাখতে 3 দফা কর্মপরিকল্পনা ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কঠোর স্বাস্থ্য পরীক্ষা চালু রাখার পাশাপাশি ধাপে ধাপে লকডাউন শিথিলের আহ্বান জানিয়েছেন বিভিন্ন অঙ্গরাজ্যের গভর্নরদের প্রতি। লকডাউনের কারণে গেল কয়েক সপ্তাহে নতুন বেকারের তালিকায় নাম লিখিয়েছেন 2,20,00,000 মার্কিনী। নতুন উদ্যমে জীবন শুরু করতে হবে আমাদের। চূড়ান্ত সিদ্ধান্ত গভর্নরদের ওপর। করোনা পরিস্থিতি প্রকট নয় এমন অঞ্চলগুলোতে নিষেধাজ্ঞা শিথিল করুন। ভাইরাসের সংক্রমণ এড়াতে নিছক বেড়াতে যাওয়া বা অপ্রয়োজনীয় ভিড়ভাট্টা বন্ধ থাকুক, কিন্তু সামাজিক দূরত্ব বজায় রেখে যার যার কাজটা তাকে শুরু করতে হবে, না হলে করোনার পর অর্থনৈতিক বিপর্যয় আরেক বিপদ ডেকে আনবে। অক্সিজেন সিলিন্ডার আর ভেন্টিলেটরের বড় ধরনের সংকটে দেশ। কোনো কারণে করোনা সংক্রমণ আরও বাড়লে এসবের অভাবে তৈরি হতে পারে ভয়াবহ পরিস্থিতি। তাই দ্রুততম সময়ে ভেন্টিলেটর বাড়ানোর তাগিদ দিয়েছেন চিকিৎসকরা। স্বাস্থ্য অধিদপ্তরের দাবি, জেলা পর্যায়ে সব হাসপাতালেই অক্সিজেন দেওয়ার সুবিধা বিদ্যমান রয়েছে। আর অতি সংকটাপন্নদের জন্য সারা দেশেই 138টি ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে বলেও জানান নীতি নির্ধারকরা। শাকিল হাসানের প্রতিবেদন। কোভিড-19 আক্রান্তদের সামলাতে হিমশিম খাচ্ছে সারা বিশ্বই। বাংলাদেশেও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। যাদের আগে থেকে অ্যাজমা, হাঁপানি সহ শ্বাসকষ্টজনিত রোগ আছে, তারা আছেন সবচেয়ে ঝুঁকিতে। যাদের শ্বাসকষ্ট হয় তাদেরকে আমাদের অক্সিজেন দিতে হবে, প্রয়োজনে তাদের ভেন্টিলেশন দিতে হবে, মানে আর্টিফিশিয়াল মেশিনের মাধ্যমে শ্বাস প্রশ্বাস যাতে কোনোভাবে বন্ধ না হয়ে যায় সে ব্যবস্থা করতে হবে। মানুষের অক্সিজেন স্যাচুরেশন হলো 100% থাকে। যদি 96%-এর কম যদি অক্সিজেন স্যাচুরেশন হয়, তখন সেই ক্ষেত্রে তাকে অক্সিজেন দিতে হবে এবং প্রয়োজনে তাদেরকে আইসিইউতে স্থানান্তর করতে হতে পারে। এ ধরনের রোগীর প্রয়োজন অক্সিজেন সুবিধার। তার জন্য কতটা প্রস্তুত হাসপাতালগুলো? করোনা আক্রান্ত রোগীর সংখ্যা যদি আরো বাড়ে, সেই ক্ষেত্রে আমাদের অক্সিজেনের স্বল্পতা হতে পারে। সেই জন্য আমি বলবো যে প্রতিষ্ঠানগুলো অক্সিজেন এগুলো আমাদেরকে সাপ্লাই দেয়, বিওসি, এসপেক্টা সহ যারা দেয়, তাদের আরো অক্সিজেন সাপ্লাইয়ের বা প্রোডাকশনের জন্য তাদের আরো মনোযোগী হতে হবে। প্রত্যেকটা ডেডিকেটেড হাসপাতালে আমরা অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার জন্য ধরনের ব্যবস্থা নেওয়া দরকার, সেগুলো আমরা নিশ্চিত করেছি। অতি শ্বাসকষ্টে থাকা রোগীর জন্য প্রয়োজন পড়ে কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থাও। এটি করতে গিয়ে গলদঘর্ম উন্নত দেশগুলোও। তবে স্বাস্থ্য অধিদপ্তর বলছে সারা দেশেই ভেন্টিলেটর সুবিধা তৈরি করা হচ্ছে। ঢাকার বাইরে আমরা 7টা যে ডিভিশন আছে সেই ডিভিশন পর্যায়ে 10টা করে আইসিইউ বেড আমরা নিশ্চিত করার প্রক্রিয়া প্রায় শেষের দিকে। হ্যাঁ, এর বাইরে আমরা আরো কিছু আইসিইউ ভেন্টিলেটর কেনার প্রক্রিয়ায় আছি আমরা, এটা খুব তাড়াতাড়ি চলে আসবে। ঢাকার ভিতরে এখন পর্যন্ত প্রায় 68 এখন বেরিয়ে আসছে। এরই মধ্যে করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর জন্য মেডিকেল অক্সিজেন উৎপাদন বাড়ানোর জন্য উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে বলেছে স্বাস্থ্য অধিদপ্তর। শাকিল হাসান, যমুনা নিউজ, ঢাকা।
এদিকে ঝুঁকি নিয়েই কাজ করছেন আমাদের দেশের চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীরা। এখনও দেশের 90,000 নিবন্ধিত চিকিৎসক কিংবা স্বাস্থ্যকর্মীদের জন্য সরবরাহ করা যায়নি পর্যাপ্ত সুরক্ষা সরঞ্জামও। এরই মধ্যে আক্রান্ত হয়েছেন শতাধিক চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী। কর্মরত চিকিৎসক এবং নার্সদের অনেকেই বলছেন সরবরাহ আগের চেয়ে বাড়লেও তা পর্যাপ্ত নয়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমও বলছে সংকটের কথা। অবশ্য মহাসচিব জানিয়েছেন ঝুঁকি কমানো এবং সংকট সমাধানের চেষ্টা করছে সরকার। সহকর্মী আলমগীর স্বপন একটি প্রতিবেদন তৈরি করেছেন। সংক্রমণের বড় ঝুঁকি আতঙ্ক থাকলেও করোনার বিরুদ্ধে ফ্রন্টলাইন যোদ্ধা চিকিৎসকরা জীবন বাজি রেখে এই দুঃসময়ে কাজ করছেন তারা। অথচ সেই চিকিৎসকদের সুরক্ষা সরঞ্জাম নিয়ে অভিযোগ এখনও কমেনি। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহস্পতিবার এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। লালগঞ্জে সেটা দেওয়া হয়নি স্যার, দেওয়া হয়েছে কিন্তু স্যার প্রয়োজনের তুলনায় তো স্যার আমাদের সব জায়গায় শর্টেজ। এরই মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সিলেট মেডিকেলের সহকারী অধ্যাপক ডাক্তার মঈনউদ্দিন। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন বিএমের হিসাব অনুযায়ী এখন পর্যন্ত 61 জন চিকিৎসক ও 64 জন স্বাস্থ্যকর্মী করোনায় আক্রান্ত হয়েছেন। প্রথম দিকে সুরক্ষা সরঞ্জামের অভাবই এর বড় কারণ বলে অভিযোগ চিকিৎসকদের। পিপিইটা সম্ভবত ইনিশিয়ালি ডাক্তারদের আসতে একটু দেরি হয়েছে, যার ইফেক্ট হিসাবে হয়তো আমি মনে করছি যে কিছু সংখ্যক ডাক্তার অলরেডি এফেক্টেড হয়ে গিয়েছে। প্রথম দিকে পিপিই সুরক্ষা না পাওয়ার কারণে ওরা এফেক্টেড হয়েছে। অলরেডি কালকে দেখলাম যে 10 জন এফেক্টেড। সুরক্ষা সরঞ্জামের সরবরাহ দিন দিন বাড়লেও এখনও অনেক জায়গায় প্রতিদিন পিপিই ও মাস্ক বদল করে ব্যবহারের সুযোগ কম। ঝুঁকি নিয়েই কাজ করতে হচ্ছে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের। পিপির যথেষ্ট অপ্রতুলতা আছে। আমরা হাসপাতালে কাজ করছি, সেখানে যথেষ্ট পরিমাণ মাস্ক বা গ্লোভস আমরা পাচ্ছি না। আমাদের এই বিশ্ববিদ্যালয়ে যথেষ্ট পরিমাণে পিপিই আছে এবং আমি আজকে এটা পড়লাম, আজকে এটা ডিসকার্ড করে দেবো। নার্সদের ক্ষেত্রে পিপিইটা প্রতিদিন এরকম ডিসপোজেবল পিপিই সরবরাহ করা দরকার। আমরা চাই যে সেবা দিতে, কিন্তু আমাদের নিরাপত্তা সহ যেন আমরা সেবাটা দিতে পারি। সরকারি হাসপাতালে সুরক্ষা সরঞ্জামের ঘাটতি অনেকটা কমলেও বেসরকারি হাসপাতালে রয়েছে সংকট। সাধারণ চিকিৎসা দিতে গিয়ে এরই মধ্যে মগবাজারের একটি হাসপাতালে চিকিৎসক সহ 13 জন স্বাস্থ্যকর্মী করোনা আক্রান্ত হয়েছেন। কোন লেয়ারের পিপিএ কয়টা আনা দরকার, কোথায় দেওয়া দরকার, এটা নির্দিষ্ট করা উচিত, এটা পৌঁছে দেওয়া উচিত। বেসরকারি হাসপাতালগুলোতে আমি একটা দুইটাতে দেখেছি গ্রিন রোডে যে তারা দিয়েছে সিঙ্গেল টাইম ডিসপোজেবল। বিএমএ সরকারি বেসরকারি পর্যায়ে মানসম্পন্ন সরঞ্জাম নিশ্চিত করার দাবি জানিয়েছে। এখন আর সময় নেই যে বেছে বেছে কাউকে চিকিৎসক সুরক্ষা সরঞ্জাম দেওয়ার। প্রত্যেকটি হাসপাতালে প্রত্যেকজন কর্মচারী, নার্স, সুইপার, ওয়ার্ড বয়, ডাক্তার, প্রশাসক সবাইকেই, কারণ আমাদের এখন রোগটি সমাজে ছড়িয়ে পড়েছে। চিকিৎসকদের সুরক্ষা, ব্যবস্থাপনার সংকট ও করণীয় নিয়ে সার্বিক চিত্র প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরছে বিএমএ। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর লকডাউন এলাকার খবর আপনাদের জানাতে চাই। টোলারবাগ থেকে আমার সহকর্মী SM জিয়া আমার সঙ্গে যুক্ত হয়েছেন। জিয়া, একটু জানাবেন যে কেমন দেখছেন সেখানকার চিত্র, আর মানুষের মাঝে কি সচেতনতা বেড়েছে কিনা? প্রশাসনের তৎপরতা নিশ্চয়ই আপনার চোখে পড়েছে। রুবায়েত, আমি এখন দাঁড়িয়ে আছি উত্তর টোলারবাগ 1 নম্বর গেটের সামনে। এখানে এই এলাকাটা আসলে লকডাউন করা হয়েছে 1 মাসের কাছাকাছি সময় ধরে। অর্থাৎ এখানে যারা বসবাস করছেন তাদেরকে কোনোভাবেই বাইরে আসতে দেওয়া হচ্ছে না এবং বাইরে থেকেও কোনো লোকজন ভেতরে যাওয়া হচ্ছে না। বিশেষ করে খাবার এবং ওষুধপত্র ছাড়া, একান্ত জরুরি প্রয়োজন ছাড়া কাউকে ভেতর এবং বাইরে আসতে দেওয়া হচ্ছে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখানে উপস্থিতি আছে। তারা চেষ্টা করছে কি যদি কখনো কেউ ঢুকতেও চায় তাদেরকে বুঝিয়ে হলেও তাদেরকে ফেরত দেওয়ার জন্য। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আমরা অন্যান্য এলাকার মধ্যে দেখেছি অনেক লোকজন রাস্তার মধ্যে ঘোরাফেরা করছে, তবে অন্যান্য দিনের তুলনায় আজকের দিনটাতে লোকজনের উপস্থিতি আমার কাছে একটু কম মনে হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী চেষ্টা করছেন তাদেরকে বুঝিয়ে ফেরত পাঠানোর জন্য, আর যারা বিভিন্ন ইস্যু তৈরি করে রাস্তাঘাটে ঘোরাফেরা করছেন তাদেরকেও ফেরত পাঠানোর চেষ্টা করছে। এবং ইতিমধ্যে আপনি জেনেছেন গত 24 ঘন্টায় বাংলাদেশের মধ্যে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে 341 জন। তার মধ্যে 10 জন মারা গেছে, যার মধ্যে 6 জনে হচ্ছে ঢাকা শহরে। সুতরাং নিঃসন্দেহে বলা যায় ঢাকা শহর হচ্ছে অত্যন্ত ঝুঁকিপূর্ণ এলাকা এবং এরই মধ্যে 54টিরও বেশি এলাকা
আংশিক বা পরিপূর্ণভাবে লকডাউন করা হয়েছে ঢাকা শহরের মধ্যে। সুতরাং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছেন মানুষকে ঘরে ফেরানোর জন্য, কিন্তু আমি যেটা দেখতে পাচ্ছি এখানে আসলে রাস্তাঘাটের মধ্যে মূলত নিম্নয়ের মানুষজনের সংখ্যাই বেশি দেখা যাচ্ছে। হয়তো তারা জীবিকার তাগিদে রাস্তার মধ্যে বের হয়েছেন, কি করছেন সেটা অনেকে বলছেন আমরা ক্ষুধার টানে রাস্তার মধ্যে বের হয়েছি। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অন্যান্য যারা বিভিন্ন জায়গায় আমি ঘুরে দেখেছি তারা চেষ্টা করছেন হচ্ছে কি তাদেরকে বুঝিয়ে অন্তত বাড়িতে ফেরত পাঠানোর জন্য। রোবাইত, SMG অসংখ্য ধন্যবাদ এই আপডেটটুকু জানানোর জন্য। টোনারবাগ থেকে তিনি আমার সঙ্গে যোগ দিয়েছিলেন। দর্শক, এ পর্যায়ে করোনা আপডেটে আমাদের সঙ্গে বন্দরনগরী চট্টগ্রাম থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার আব্দুর রব আমার সঙ্গে যোগ দিয়েছেন। ডক্টর আব্দুর রব, আপনাকে স্বাগত জানাচ্ছি করোনা আপডেটে। আপনার কাছে জানতে চাই যে বন্দরনগরী চট্টগ্রামে প্রতিদিনই তো এই আক্রান্তের সংখ্যা বাড়ছে, কিন্তু দেখা যাচ্ছে চিকিৎসার জন্য পুরোপুরি এখন পর্যন্ত প্রস্তুত নয় চট্টগ্রাম। এখনও বসানো যায়নি আইসিইউ বেড বা ভেন্টিলেটর। আইসিইউর অভাবে রোগী মৃত্যুর অভিযোগও পাওয়া গেছে। এতদিনেও কেন চিকিৎসার এই ব্যবস্থাপনা প্রস্তুত করা গেল না? কি বলবেন, কোনো সমন্বয়হীনতা রয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আপনারা সবাই জানেন যে চট্টগ্রামে এখন পর্যন্ত আমরা 33 জন রোগী শনাক্ত করতে পেরেছি যারা কোভিড পজিটিভ, এবং আপনারা এটাও জানেন যে এর মধ্যে কিন্তু আমাদের চট্টগ্রামে 5 জন রোগী মৃত্যুবরণ করেছে। এবং পরিকল্পনা শুরুতে যেটা হয়েছিল যে আমাদের চট্টগ্রাম জেনারেল হাসপাতালে 100 শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন সেন্টার হবে এবং বিআইটিআইডিতে 50 শয্যা বিশিষ্ট একটি আইসোলেশন সেন্টার হবে। তবে দুঃখের বিষয় হলো যে এই দুটি সেন্টারে কোনোটাতেই কিন্তু আইসিইউ সাপোর্ট নেই বা আইসিইউ বেড বা ভেন্টিলেটরের কোনো ব্যবস্থা নেই। ইভেন কিডনিতে যে ডায়ালিসিস লাগে সেই ডায়ালিসিস ইউনিটও কিন্তু এই হাসপাতালগুলির কোনোটাতেই নেই। এবং আমরা এটা এখন জানতে পেরেছি যে আমাদের দেশে চট্টগ্রামে যেটা হচ্ছে যে সরকারিভাবে আইসিইউ কিন্তু শুধুমাত্র চট্টগ্রাম মেডিকেল কলেজে আছে, কিন্তু কোভিড ডেডিকেটেড হসপিটাল হিসেবে চট্টগ্রাম মেডিকেলকে এখনও কিন্তু ঘোষণা করা হয়নি বা ওখানে কোভিড পজিটিভ পেশেন্ট ভর্তি হওয়ার ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি। আমি প্রথম থেকেই যখন আমার হাসপাতালকে এখানে ঘোষণা করা হলো আমি প্রথম থেকেই বিভিন্নভাবে বিভিন্ন মাধ্যমে জানিয়েছি যে যেহেতু আমার এখানে আইসিইউ বেড নেই, অতি দ্রুত এখানে আইসিইউ সেন্টার স্থাপন করা খুবই জরুরি। এবং ইতিমধ্যে একটা আইসিইউ সেন্টার স্থাপনের জন্য যে সময়টুকু দরকার, যদি এটা টেকনিক্যাল বিষয়, সেটা হচ্ছে প্রাইভেট সেক্টর হোক বা গভর্নমেন্ট সেক্টর হোক কোনো একটা হসপিটালকে ডেজিগনেটেড করা হোক যে আমার রোগী যারা অতিরিক্ত শ্বাসকষ্ট সমস্যায় ভুগবে, অর্থাৎ যারা অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোমে ভুগবে, তাদের কিন্তু অতি দ্রুত আইসিইউ সাপোর্ট দরকার হবে। সুতরাং সেক্ষেত্রে যদি একটি ডেজিগনেটেড হসপিটাল আমি না পাই, তাহলে এসব পেশেন্টকে আমি কোথায় রেফার করব বা ওদেরকে কোথায় চিকিৎসা করব। এই পর্যায়ে আমাদের ডিরেক্টর হসপিটাল থেকে দেখা যাচ্ছে যে চট্টগ্রামের 12টি প্রাইভেট হসপিটালকে ডেজিগনেটেড করা হয়েছে আইসিইউ সাপোর্ট দেওয়ার জন্য, কিন্তু বাস্তব ক্ষেত্রে দেখা গেছে যে আইসিইউ বেড খালি নেই বা বিভিন্ন কারণ দেখিয়ে এই হাসপাতালগুলি অনেক সময় পেশেন্টকে ফিরিয়ে দিচ্ছে। যারা সংশ্লিষ্ট তাদেরকে সেটি জানানো হয়েছে কিনা সেটিও একটু বলবেন। একই সঙ্গে পুরো চট্টগ্রাম বিভাগের নমুনা পরীক্ষায় তো বিআইটিআইডিতেই করা হচ্ছে, সেই হিসাবে দেখা যাচ্ছে যে নমুনা পরীক্ষার হারটাও কম। কিট সংকটের কথাও রয়েছে, এরকম গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছে। সংকট কাটিয়ে পরীক্ষা বাড়ানোর কোনো উদ্যোগ চোখে পড়ছে কিনা? আপনারা জানেন যে আপনারা সবাই জানেন যে 25 তারিখ থেকে চট্টগ্রাম বিআইটিআইডিতে পরীক্ষা শুরু হয়েছে এবং তারা কিন্তু শুধু চট্টগ্রাম নয়, কিন্তু তারা আশেপাশের অনেকগুলো ডিস্ট্রিক্ট যেমন 3টি পার্বত্য জেলা, তারপর হচ্ছে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুর, এসব জেলারও কিন্তু স্যাম্পল আসতেছে এবং তারা টেস্ট করতে পারছেন না সঠিকভাবে। আমরা যে জেনারেল হাসপাতাল থেকে যে স্যাম্পলগুলি পাঠাই দেখা যাচ্ছে যে 2 দিন পরে কিন্তু রিপোর্টটা আমরা পাচ্ছি। সাথে ইতিমধ্যে কিন্তু ডিসিশন মেকিং কিন্তু আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে যে কারা পেশেন্ট পজিটিভ কারা নেগেটিভ, এটা কিন্তু আমরা 2-3 দিনের মধ্যেও জানতে পারছি না। এবং এক্ষেত্রে দেখা যাচ্ছে 2-1 দিন ধরে আমরা শুনতে পাচ্ছিলাম যে কিট সংকট দেখা দিয়েছে, যে ওনাদেরকে প্রাথমিকভাবে যে 1000 কিট দেওয়া হয়েছিল সেটা অলরেডি শেষ। তবে আমি গতকাল যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে বিশেষ ব্যবস্থায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের মাধ্যমে অতিরিক্ত 2000 কিট সাপ্লাই দেওয়া হয়েছে। এখন এই মুহূর্তে হয়তো বিআইটিআইডি পরীক্ষাগুলি চালিয়ে নিতে পারবে এবং যে চাপটা বিআইটিআইডি হয়েছে ওটা কিন্তু সামাল দিতে পারছে না। বৃহত্তর চট্টগ্রামে কিন্তু আরেকটি সেন্টার খুবই জরুরি এবং আমি এটাও জানতে পেরেছি চট্টগ্রাম মেডিকেলের পিসিআর ল্যাবটি 2-1 দিনের মধ্যে চালু হওয়ার কথা। ওখানে যদি পর্যাপ্ত কিট দেওয়া হয় তাহলে আমাদের জেনারেল হাসপাতালে যেসব রোগী ভর্তি থাকবে বা চট্টগ্রাম শহর থেকে শুরু করে আশেপাশে যত ডিস্ট্রিক্ট আছে প্রত্যেকটা ডিস্ট্রিক্ট থেকে কিন্তু যত স্যাম্পলই আসুক তখন কিন্তু একটা সামাল দেওয়া সম্ভব হবে। না হলে কিন্তু এটা কিন্তু আমাদের এই চট্টগ্রাম শহরে যেভাবে আমরা কাজ করছি সেভাবে কিন্তু ভবিষ্যতে যখন অনেক নিশ্চয়ই ঝুঁকির মধ্যে পড়তে পারে পুরো বন্দরনগরী চট্টগ্রাম। ডাক্তার আব্দুর রব, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, আপনি আমাকে সময় দিয়েছেন করোনা আপডেটে। জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হয়ে বরিশালে একজনের প্রাণ গেছে।
মধ্যরাতে শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে মারা যান 40 বছর বয়সী নারী। মেডিকেলের পরিচালক জানিয়েছেন, জ্বর সর্দি কাশি নিয়ে গতকাল হাসপাতালে ভর্তি হন তিনি। অবস্থার অবনতি হলে সেখানেই মারা যান ওই নারী। আজ তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হবে মেডিকেল কলেজের PCR ল্যাবে। দেশের জেলাগুলো অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দুই জনপদ থেকে আমার দুজন সহকর্মী যোগ দিয়েছেন। রাজধানীর বাইরে সেই খবরগুলো তারা সংগ্রহ করেছেন। শুরুতেই খুলনায় যেতে চাই। খুলনা থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন প্রবীর বিশ্বাস। প্রবীর, শারীরিক দূরত্ব নিশ্চিতে কতটুকু সচেতন খুলনার মানুষ? আপনি যে এলাকায় রয়েছেন কেমন দেখছেন সেখানকার পরিবেশ? আর প্রশাসনের পক্ষ থেকে তৎপরতা নিশ্চয়ই রয়েছে। রুবায়েত, মানুষ যে করোনা সম্পর্কে সচেতন নয় এটি আসলে বলা যাবে না। তবে বাইরে বেরোনোর যে প্রবণতা সেটা খুলনার মানুষের এখনো পর্যন্ত যায়নি। আজ ছুটির দিন, শুক্রবার, তারপরেও কিন্তু সকাল থেকে রাস্তায় অসংখ্য মানুষের ভিড়। দোকানে, বিভিন্ন জায়গায়, মোড়ে, এমনকি চার দোকানও খোলা রয়েছে বিভিন্ন জায়গায়। প্রশাসনের লোকজন তৎপর, কারণ পুলিশ প্রশাসনকে আমরা গভীর রাত পর্যন্ত দেখি তারা টহল দিতে। এছাড়া সেনাবাহিনী, র্যাব সহ প্রশাসনের অন্য যারা রয়েছে তারাও কিন্তু তাদেরকেও আমরা টহল দিতে দেখি। এছাড়া জেলা প্রশাসনের যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে প্রায়শই তাদের দেখা যায় রাস্তায়। এমনকি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অর্থদণ্ড করা হয়েছে খুলনা শহরে কয়েক দফায়, এমন নজিরও রয়েছে। তারপরেও কিন্তু রাস্তায় মানুষ বেরিয়ে আসে, মানুষ উৎসুক জনতা রাস্তায় কি হচ্ছে সেটা দেখতে আসে। শেষ করব খুলনা PCR-এর একটি তথ্য দিয়ে। এ পর্যন্ত 339টি নমুনা পরীক্ষা করা হয়েছে, তার ভিতর 4 জনের করোনা শনাক্ত হয়েছে, পজিটিভ হয়েছে এবং তারা আমাদেরকে জানিয়েছে তবে 300টি নমুনা পরীক্ষা করা যায়নি নমুনা সংগ্রহের ত্রুটি থাকার জন্য। এই বিষয়টি কর্তৃপক্ষ ভাববে বলে সাধারণ মানুষ যারা রয়েছে তারা প্রত্যাশা করেছে। রুবায়েত। নিশ্চয়ই প্রবীর, আপনি শারীরিক দূরত্ব বজায় রেখে খবর সংগ্রহ করবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। মওদুদ রানার কাছে যেতে চাই। উত্তরের জনপদ রাজশাহী থেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন। রানা, একটু জানাবেন রাজশাহীতে এখন পর্যন্ত কতজন করোনা রোগী শনাক্ত হয়েছে সেই সংখ্যাটা জানতে চাই। কতটা সচেতন হয়েছে এটি জানার পর জেলার মানুষ, প্রশাসনের অগ্রগতি রয়েছে কিনা এই রোগ সম্পর্কে মানুষকে সচেতন করতে? রুবায়েত, স্বাস্থ্য বিভাগের হিসেব মতে রাজশাহী জেলাতে এখন পর্যন্ত করোনা ভাইরাস পজিটিভ হয়েছে 4 জনের মধ্যে 2 জন নারী এবং 2 জন পুরুষ এবং তাদের বয়স 20 থেকে 40-এর মধ্যে। এবং চিকিৎসকরা যেটি বলছেন যে তাদেরকে নিজ বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে এবং এরা সবাই ঢাকা ও নারায়ণগঞ্জ ফেরতের মধ্যে 3 জন নারায়ণগঞ্জ ফেরত, 1 জন ঢাকা ফেরত এবং তারা সেখান থেকেই সংক্রমিত হয়েছেন বলে স্বাস্থ্য বিভাগ আমাদেরকে নিশ্চিত করেছেন। এবং এখন পর্যন্ত রাজশাহী মেডিকেল কলেজের PCR ল্যাবে 121টি নমুনা সংগ্রহ করা হয়েছে, যার মধ্যে এই 4 জন পজিটিভ। আর আপনাকে যদি বলি যে সচেতনতা, এই ঘটনার পর কিন্তু পুরো জেলাকে লকডাউন করা হয়েছে এবং যে 3টি উপজেলা পুঠিয়া, মোহনপুর এবং বাগমারা, তাদের পুঠিয়া এবং মোহনপুর 2টি উপজেলাকে আভ্যন্তরীণ লকডাউন করা হয়েছে এবং সেই উপজেলার কেউ আসলে বাইরে যেতে পারবেন না। অন্যদিকে বাগমারা উপজেলার কয়েকটি ইউনিয়নকে লকডাউন করা হয়েছে। আর সচেতনতার কথা যদি বলে, এখনও কিন্তু সাধারণ মানুষের বিচরণ বাইরে রয়েছে, তবে প্রশাসনের যে কড়াকড়ি তাতে পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে। রুবায়েত। মওদুদ রানা, আপনার যে ছবি তাতেই কিন্তু মানুষের অনেক ভিড় চোখে পড়ছিল। আপনি সাবধানে থাকবেন। এদিকে কক্সবাজারের উখিয়ায় সরকারি চালসহ 1 মিল মালিককে আটক করেছে র্যাব 15 সহকারী পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদি জানিয়েছেন, হতদরিদ্রদের জন্য 10 টাকা কেজির চাল অবৈধভাবে মজুত করেছেন সাইফুল ইসলাম নামে এক ব্যবসায়ী। এমন খবর পেয়ে গভীর রাতে হিমছড়ি স্টেশনে তার ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে র্যাব। জব্দ করা হয় 2130 কেজি চাল। আটক করা হয় মিল মালিক সাইফুলকে। অন্যদিকে টিসিবির পণ্য হবিগঞ্জে খোলা বাজারে বিক্রির অভিযোগে 5 জনকে আটক করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, গতকাল ইনাদগঞ্জ বাজারে ব্যবসায়ী নোমান হোসেনের গুদামে অভিযান চালায় প্রশাসন। টের পেয়ে পালিয়ে যায় নোমান। জব্দ করা হয় টিসিবির 3650 কেজি চাল এবং 1005 লিটার সয়াবিন তেল। এ সময় আটক করা হয় 5 জনকে।
দর্শক, মাঠ জুড়ে সোনালী ধান, ফসল ঘরে তোলার সময় এসে গেছে, কিন্তু কৃষকের মুখে যেন হাসি নেই। ধান কাটার শ্রমিক না পাওয়ায় মাঠের ফসল নিয়ে দুশ্চিন্তায় দিন কাটছে আড়িয়াল বিলের হাজারো কৃষকের। সংকট কাটাতে যন্ত্রের ব্যবহার করার চিন্তা করছে কৃষি বিভাগ। চেষ্টা চলছে অন্য জেলা থেকে শ্রমিক আনারও। নাজমুল বাপির তোলা ছবিতে মহসিনুল হাকিম জানাচ্ছেন বিস্তারিত। চারপাশে মহাদুর্যোগ, এর মধ্যেই ধান কাটতে শুরু করেছেন রফিকুল ইসলাম। পাকা ধান মাঠে রাখার উপায় নেই, অভ্যাস না থাকলেও তাই গৃহস্থ নিজের হাতেই তুলে নিয়েছেন কাস্তে। ধান কাটার শ্রমিক নাই, তাই সঙ্গী পরিবারের বাকি সদস্যরা। এইভাবে কেমনে সামাল দিব, মানে আমার যে লোক আছে জমিন অল্প কাটতাছি, আবার আরেকজনের জমিন আরো বেশি। ধানের ফলন বেশ ভালো, কিন্তু শ্রমিক না পাওয়ায় মহা দুশ্চিন্তায় শ্রীনগরের গাদিঘাটের আব্দুল বাতেন। পাকা ধান ফসলের মাঠে ফেলে রাখার মতো এমন কঠিন সময়ের মুখোমুখি হতে হয়নি 70 ঊর্ধ্ব এই কৃষকের। একটা বৃষ্টি, একটা পাথর এবং একটা পানি যদি আইসা পড়ে তা আমাকে জল ছাপা মারি দিব, এই জমি সফল দোপা জমি। করোনা সংকটকে ছাপিয়ে এখন বড় সংকটের মুখোমুখি আড়িয়াল বিলের কৃষকরা। জমিগুলো এক ফসলি, বড় মৌসুমে এই বিল থেকেই প্রায় 40,000 মেট্রিক টন ধান উঠবে। প্রায় 10 থেকে 15,000 কিষান লাগে এই আড়িয়াল বিলে ধান কাটার জন্য। আমাদের এই সোনালী ফসল যদি আমরা ঘরে তুলতে না পারি তাহলে কৃষক না খেয়ে মারা যাবে। অনেকে টাকা লগ্নি করেছেন, সুদি করেছেন, ব্যাংক থেকে লোন এনেছেন। আমার ধান কিন্তু অনেক পাইকে গেছে, ঠিক আছে। শিবচরের লোক যদি না আসতে পারে তো আমরা কিন্তু ধান কাটতে পারব না। আমরা সরকারের কাছে সহযোগিতা চাই, কেমন আমাকে লোক আসবে। কলেরা ভাইরাসের জন্য এখন এরা 1 সপ্তাহ আগে নিষেধ করে দিছে। লেবারের কারণে আমরা ধান শুকাইতে পারতাছি না, কাটতে পারতাছি না। আড়িয়াল বিলের প্রায় 24,000 একর জমিতে ধান চাষ হয়েছে এবং সেই ধান কাটার সময় হয়ে গেছে, যেটি বারবারই বলছেন এখানকার কৃষকরা। কিন্তু কৃষি শ্রমিক আসাটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তারা যোগাযোগ করছেন শ্রমিকদের সঙ্গে, কিন্তু পথে ঘাটে তাদের আসার ব্যাপারটা এখনও সুরাহা হয়নি। অবশ্য করোনা সংকটের মধ্যেই চলছে কৃষি শ্রমিকের সংকট কাটানোর জোর চেষ্টা। দেখা যাক, আশা করছি যে প্রবলেমটা সলভ হবে। আর এছাড়া আমরা যন্ত্র ব্যবহারের মাধ্যমে ধানটা খুব দ্রুতভাবে যেন কাটা যায়, এই জন্য ডিপার্টমেন্ট থেকে আমাদের যন্ত্রপাতি সরবরাহ করা হয়েছে। মাঠ থেকে ঘরে উঠবে ধান, তার আগে মাড়াই করতে হবে, সেখানেও প্রয়োজন শ্রমিকের। তারপর সেদ্ধ করে রোদেও শুকাতে হবে ধান, সেই প্রস্তুতিও চলছে পুরোদমে। যে কোনো পন্থে আমাকে যেন এই লোকজনই দেয়, আমরা ধানটা দেশের কাইটা গরিব লোক আমরা সেখানে উঠে 2-4 টাকা খাইতে পারি। মহসিনুল হাকিম, যমুনা নিউজ, আড়িয়াল বিল, মুন্সিগঞ্জ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্যাথোলজি বিভাগে আরও একটি পিসিআর মেশিন বসিয়ে করোনা পরীক্ষার সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে। তৈরি হচ্ছে অবকাঠামো। অন্যদিকে চিকিৎসক আর স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা এবং আবাসন সমস্যা নিরসনে পর্যটন মোটেল সহ বিভিন্ন স্থাপনা বরাদ্দ দিয়েছে স্থানীয় প্রশাসন। এসব উদ্যোগে করোনা চিকিৎসায় গতি আসবে বলে মনে করে প্রশাসন এবং স্বাস্থ্য বিভাগ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল এই রিয়েল টাইম পলিমারেজ চেইন রিঅ্যাকশন মেশিন। বেশি সংখ্যক করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার লক্ষ্যে এটি চালু করতে শুরু হয়েছে কর্মতৎপরতা। প্যাথোলজি বিভাগের 4টি কক্ষ নিয়ে তৈরি হচ্ছে অবকাঠামো। এটা পিডব্লিউডি অলরেডি কাজ শুরু করছে, আমাদের মাননীয় সংসদ সদস্য মহোদয় কালকেও করছিলেন এবং খুব তাড়াতাড়ি হয়তো কাজ শুরু হয়ে যাবে। হাসপাতালের প্যাথোলজি বিভাগের 2 কনসালটেন্টের নেতৃত্বে করোনা পরীক্ষায় যুক্ত থাকবেন চিকিৎসক ও টেকনোলজিস্টরা। মেডিকেল কলেজের মেশিনটির মতোই এতে দিনে সর্বোচ্চ 94টি নমুনা পরীক্ষা সম্ভব হবে। আমাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যে পিসিআর মেশিনটা এসছে সেটা আমাদের কলেজের যে মেশিন, সেম ব্র্যান্ডের মেশিন, সক্ষমতা একই রকম। প্রশাসন বলছে আরও কয়েকটি প্রতিষ্ঠানে আগে থেকেই থাকা পিসিআর মেশিনগুলো প্রয়োজন পড়লে করোনা পরীক্ষায় ব্যবহার করা হবে। জাস্ট আপনাদেরকে এইটুকু আমরা বলে রাখতে পারি, অর্থাৎ রাজশাহীর যত বেশি টেস্ট করা যাবে এটি আমাদের মাথায় আছে। পর্যায়ক্রমে আমরা সব জায়গায় যাব যদি আমাদের প্রয়োজন হয়। করোনা রোগীদের সেবা দেয়া, চিকিৎসক সহ স্বাস্থ্যকর্মীদের নিরাপদ রাখতে পর্যটন মোটেল সহ বিভিন্ন প্রতিষ্ঠানের আবাসিক স্থাপনায় অন্তত 2 শতাধিক কক্ষ বরাদ্দ করেছে প্রশাসন। সেখানে স্বাস্থ্য সংশ্লিষ্টদের জীবাণুমুক্ত করার নানা পদক্ষেপ সহ থাকছে খাবারের সুবিধা। ইলেকট্রিক স্প্রে মেশিন কিনেছি এবং এটাতে সবসময় তাদেরকে অ্যান্টিসেপ্টিক আদা দিয়ে আমরা সম্পন্ন করছি। ইভেন ডাক্তারদের রুম টুম সিস্টার
তৃতীয় চতুর্থ শ্রেণী সবারই। আমাদের করোনা রোগী যেদিনই ভর্তি হবে আমাদের ডক্টরসের টিম, আমাদের তাদের থাকার ব্যবস্থা, তাদের জন্য ডেডিকেটেড যে গাড়ি সেটি আমরা ব্যবস্থা করে রেখেছি, অর্থাৎ যাতে এই চিকিৎসার কোনো ধরনের ঘাটতি না হয়। প্রশাসন ও স্বাস্থ্য বিভাগ মনে করে বেশি সংখ্যক নমুনা পরীক্ষা ও চিকিৎসা খাতের করোনা যোদ্ধাদের পূর্ণ নিরাপত্তা প্রদান সম্ভব হলে করোনা মোকাবেলার পথ সুগম হবে। মওদুদ রানা, যমুনা নিউজ, রাজশাহী। সাভার এবং আশুলিয়ায় করোনা মহামারীর মধ্যেই শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। এরই মধ্যে চাকরি হারিয়ে বেকার হয়েছেন অনেকেই। বিষয়টিকে দুঃখজনক এবং অমানবিক বলছেন শ্রমিক নেতারা। পরিস্থিতি সামাল দিতে মালিকদের সঙ্গে আলোচনা করছে শিল্প পুলিশও। করোনা মোকাবেলায় দেশজুড়ে পোশাক কারখানাগুলোতে চলছে সাধারণ ছুটি। এমন পরিস্থিতিতে কারখানার শ্রমিকরা কেউ রয়েছেন নিজ গ্রামে, কেউ বা ভাড়া বাড়িতে। এরই মধ্যে সাভারের কয়েকটি পোশাক কারখানায় নোটিশ টাঙিয়ে শ্রমিক ছাঁটাইয়ের অভিযোগ উঠেছে। অর্ডার নাই, যার কারণে আপনার আসার দরকার নাই। তা আমি যে কথা বলবো, কথা বলার সুযোগ দেয় নাই। পায়ে দোকান ধরছি স্যার, আমার চাকরি গেলে স্যার, আমার পরিবার এমন একটা অবস্থা, তাহলে বলার মতো না। তাহলে আমরা এখন কি করব? সামনে আমাদের কি হবে? আমাদের বাচ্চা আছে, আমরা কিভাবে চলবো? সামনেই আবার ঈদ। এমন সময় ছাঁটাইয়ের বিষয়টি দুঃখজনক ও অমানবিক বলছেন শ্রমিক নেতারা। দ্রুতই তা বাতিল করে ছাঁটাইকৃত শ্রমিকদের পুনর্বহালের দাবি তাদের। 10টি গার্মেন্টসেরও বেশি কারখানায় গণহারে শ্রমিক ছাঁটাই হয়েছে এবং যে সমস্ত শ্রমিকদেরকে ছাঁটাই করা হয়েছে তাদের চাকরিতে পুনর্বহাল এবং আর কোনো শ্রমিক যাতে ছাঁটাই না হয় এর জন্য গার্মেন্টস মালিক এবং সরকারকে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। শিল্প পুলিশ বলছে পরিস্থিতি সামাল দিতে মালিকদের সাথে আলোচনা চলছে। যদিও এটা আমাদের লিখিত ম্যান্ডেট না, এই বিষয়ে আমরা মালিকের সাথে কথা বলে অনেকগুলো ফ্যাক্টরির শ্রমিক ছাঁটাই আমরা বন্ধ করে দিয়েছি। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি। মাহফুজুর রহমান নিপু, যমুনা নিউজ, সাভার। দেশের বাইরের খবর বলছি, দক্ষিণ কোরিয়ার ব্যাপক প্রস্তুতির কারণে ধীরে ধীরে হলেও কমে এসেছে করোনার সংক্রমণ আর মৃত্যু হার দেশটিতে। তবে আতঙ্ক তাড়া করছে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে। ঘরবন্দি থাকায় চালাতে হচ্ছে অনলাইনে কেনাকাটা। এতে দীর্ঘমেয়াদী সংকটে পড়ার সংখ্যায় রয়েছেন তারা। এমন পরিস্থিতিতে প্রবাসীদের জন্য হটলাইন সেবা চালু করেছে বাংলাদেশ দূতাবাস। দক্ষিণ কোরিয়ায় কোভিড-19 মোট সংক্রমণের 4 ভাগের 3 ভাগই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। নজর কাড়া এমন সাফল্যের মধ্যেও শঙ্কা আর উৎকণ্ঠা কাটছে না বাসিন্দাদের। প্রতিটা মুহূর্ত আতঙ্কে কাটাতে হচ্ছে দেশটিতে বসবাসরত 17,000-এর বেশি প্রবাসী বাংলাদেশির। নেই দেশে ফেরার উপায়ও। আমাদের প্রায় 3 মাস যাবৎ রুমে অবস্থান করতে হচ্ছে এবং আমাদের বাজার সদাই সব অনলাইন কেন্দ্রিক হয়ে গেছে। আমরা রাস্তায় বের হতে পারছি না। অনেকে দেশে ফেরত যেতে চান, তারা ফ্লাইটের কারণে ফ্লাইট লকডাউন হয়ে আছে, ওই জন্য অনেকে দেশে ফিরতে পারতেছেন না। এমন সংকটে প্রবাসীদের দেখভালের জন্য বাংলাদেশ দূতাবাসের হটলাইন সেবা উন্মুক্ত আছে। দেয়া হচ্ছে প্রয়োজনীয় সহায়তা। দেশব্যাপী চলাফেরায় কড়াকড়ি আরোপ থাকায় অনলাইন কেনাকাটায় নির্ভরশীল সবাই। এমন অবস্থায় দীর্ঘমেয়াদী সংকটের আশঙ্কা করছেন অনেকে। পরিস্থিতি স্বাভাবিক হলেই দেশে পরিবারের কাছে ফিরতে চান বেশিরভাগ প্রবাসী। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। করোনা ভাইরাসের থাবায় যেখানে কুপোকাত গোটা বিশ্ব, সেখানে নির্বিকার উত্তর কোরিয়া। উন্নত দেশগুলো যখন রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে পরিস্থিতি সামাল দিতে, তখন একের পর এক মিসাইল পরীক্ষা করছে পিয়ংইয়ং। বিশ্বের প্রায় সব দেশ বা অঞ্চলে করোনা রোগী শনাক্ত হলেও চীনের প্রতিবেশী উত্তর কোরিয়ার দাবি তারা এখনও করোনা মুক্ত, যা অনেকের কাছেই রহস্যময়। বিশ্বের উন্নত দেশগুলো যখন ব্যস্ত করোনার ভয়াল থাবা থেকে বাঁচতে, ঠিক তখন উত্তর কোরিয়া ব্যস্ত মিসাইল উৎক্ষেপণ নিয়ে। ইউরোপ আমেরিকার মতো দেশ রীতিমতো হিমশিম খাচ্ছে পরিস্থিতি সামাল দিতে। সেখানে গেল মাসে 4 দফায় 9টি মিসাইল পরীক্ষা করেছে কিম জং উনের দেশ। চলতি মাসেও জাপান সাগরে বেশ কয়েকটি ক্রুজ মিসাইলের পরীক্ষামূলক উৎক্ষেপণ করেছে দেশটি। শুধু মিসাইল নয়, চলছে সেনা মহড়াও। পিয়ংইয়ংয়ের দাবি, আগেভাগে কঠোর অবস্থান নেয়ার কারণেই করোনা ভাইরাস আঘাত হানতে পারেনি দেশটিতে।
শুরু থেকে আমরা বিজ্ঞানসম্মত পদ্ধতিতেই এগিয়েছি। বিশ্বে প্রথম করোনা শনাক্তের পর দেশে যতজন ঢুকেছে সবাইকেই কোয়ারেন্টিন করেছি। এছাড়া আমদানি করা সব পণ্য জীবাণুমুক্ত করে নামানো হয়েছে। পাশাপাশি দ্রুতই সীমান্ত এবং বিমান চলাচল বন্ধের মতো পদক্ষেপ নেই। এজন্যই একজনও আক্রান্ত হয়নি করোনায়। কোভিড-19-এর কারণে অনেকটা পরিষ্কার হয়ে গেছে বিশ্বের স্বাস্থ্য খাতের বেহাল দশা। এখন উত্তর কোরিয়া তথ্য গোপন করছে কিনা সেই শঙ্কা রয়েছে বাকি বিশ্বের। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। করোনা ভাইরাসের কারণে বর্তমানে স্ত্রী কন্যার সঙ্গে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন সাকিব আল হাসান। লকডাউনে থাকা সাকিব সামাজিক যোগাযোগ মাধ্যমে সরাসরি দেয়া এক সাক্ষাৎকারে বলেছেন 2023 বিশ্বকাপে দারুণ করবে বাংলাদেশ, কারণ এই আসরটি বসবে ভারতে। সেই সাথে দলের সম্ভাব্য ক্রিকেটারদের সবাই এরই মধ্যে যোগ্যতার প্রমাণ রাখায় আশাবাদী সাকিব আল হাসান। মন খারাপের করোনা ভাইরাসের মাঝেই সাকিব আল হাসানের ঘরে আসছে নতুন অতিথি। দ্রুতই দ্বিতীয় সন্তানের অভিভাবক হতে চলছেন সাকিব শিশির দম্পতি। মাঠের খেলা বন্ধ, তবুও দেশের ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে দারুণ আশাবাদী সাকিব। সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে 2023 ক্রিকেট বিশ্বকাপে আত্মবিশ্বাসে ভর করে বাংলাদেশ দল নিয়ে জানিয়েছেন আশার কথা। ভারতে হবে বিশ্বকাপের পরের আসর। কন্ডিশনের বিচারে তো বাংলাদেশ অন্যদের চেয়ে একটু এগিয়েই। সেই সাথে সম্ভাব্য দলটির সবাই এরই মধ্যে যোগ্যতার প্রমাণ রেখেছেন। আর এই দুই কারণ মিলিয়ে আসরে বাংলাদেশ হট ফেভারিট বলেই বিশ্বাস বিশ্বসেরা এই অলরাউন্ডারের। বাংলাদেশ দলে এখন যারা আছেন তারা সবাই যোগ্য, আদর্শ একটি দলের জন্য যথেষ্ট। আর কিছুর দরকার নেই, শুধু প্রয়োজন একটাই, সবার নিবিড় অনুশীলন। আমার মনে হয় তাহলেই আমরা বিশ্বকাপের আগে ভালো একটি দল হয়ে যাব এবং খুব ভালো কিছু করব। বর্তমানে নিষিদ্ধ থাকা সাকিব মাঠে ফিরবেন এবছরের অক্টোবরে। সবশেষ 2019 বিশ্বকাপে 8 ম্যাচে 606 রানের পাশাপাশি 12 উইকেট নিয়ে তিনি ছিলেন আসরের সেরাদের একজন। কন্ডিশন বিবেচনায় প্রস্তুতির জন্য আগামী 3 বছর যথেষ্ট, সাথে গুরুত্বপূর্ণ বলেও মনে করেন তিনি। করোনার কারণে অন্য সবার মতো যুক্তরাষ্ট্রে লকডাউনের মাঝে অলস সময় কাটছে সাকিবের। এই সময়টুকু কাজে লাগাতে একটি বই লেখার চিন্তা নাকি ঘুরপাক খাচ্ছে তার মাথায়, যে বইতে থাকবে বিকেএসপির শিক্ষা জীবনের অম্লমধুর স্মৃতিগুলোর কথা। আমার জীবনের সবচেয়ে স্মৃতিমধুর দিন ছিল আমার বিকেএসপির শিক্ষা জীবন। যদিও পরিবার ছেড়ে প্রথম 2-1 মাস থাকতে কষ্ট হয়েছিল, তবে আমি মনে করি সে সময়টাই আমার জীবনের সেরা সময়। তখনকার প্রতিটি দিনকেই আমি উপভোগ করেছি। জানি একটি বইও লেখার পরিকল্পনা আছে আমার। সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে থাকলেও তার প্রতিষ্ঠান দ্য সাকিব আল হাসান ফাউন্ডেশনের মাধ্যমে এরই মধ্যে দেশে করোনা ভাইরাস মোকাবেলায় সহযোগিতা করতে এগিয়ে এসেছেন। অলক হাসান, যমুনা নিউজ। দর্শক, শেষ করব করোনা আপডেট, তবে তার আগে এক নজরে দেখে নেব বিশ্বজুড়ে করোনা ভাইরাসের প্রকোপের সবশেষ যে তথ্যটা রয়েছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাসে মৃতের সংখ্যা 1,45,000-এর বেশি, আক্রান্ত প্রায় 22 লাখ মানুষ, নতুনভাবে সংক্রমিত 95,000 মানুষ, যা একদিনে সর্বোচ্চ। বৃহস্পতিবার মৃত্যু হয়েছে 7,000 মানুষের। একদিনে প্রায় 2200 মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট প্রাণহানি 34,500-এর বেশি, আর নতুনভাবে আরও প্রায় 30,000 আক্রান্ত হয়েছে করোনা ভাইরাসে। মোট আক্রান্ত 7.5 লাখের বেশি। স্পেনে মৃতের সংখ্যা 19,000 ছাড়িয়েছে। আক্রান্ত 1,85,000 মানুষ, নতুন সংক্রমিত 4,300 জন। একদিনে প্রাণ গেছে 5 শতাধিক মানুষের। অন্যদিকে ইতালিতে আরও 525 জনের প্রাণ গেছে কোভিড-19-এ। মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 22,000-এ। আক্রান্ত 1,69,000 মানুষ, নতুনভাবে প্রায় 4,000 মানুষ শনাক্ত হয়েছে। ফ্রান্সে মৃতের সংখ্যা 18,000 ছুঁই। একদিনে আরও 7 শতাধিক মৃত্যু দেখেছে দেশটি। 17,000-এর বেশি মানুষ নতুন করে সংক্রমিত। মোট আক্রান্ত 1,65,000 মানুষ। ব্রিটেনে নতুনভাবে মারা গেলেন 861 জন। এ নিয়ে মৃতের সংখ্যা প্রায় 13,800। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1 লাখ। নতুনভাবে 4,500-এর বেশি মানুষ সংক্রমিত হয়েছে দেশটিতে। আর দর্শক, এই ছিল এখনকার মতো করোনা আপডেটে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সাবধানে থাকবেন।